আমার মনে আছে যে আমরা 2012 সালে বাংলাদেশের প্রথম হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি ডেভেলপ করি। ধরেন যে আমাদের সারা বাংলাদেশে আমরা ট্যাক্স দিই, এটা একটা রিসোর্স ক্রিয়েট হয় এবং এর একটা অংশ হেলথের জন্য ব্যবহার হয়। আলটিমেট পপুলেশনের হেলথ আউটকামটা বেস্ট পসিবল হতে পারে। প্রত্যেকটা দেশেরই এ ধরনের একটা কমিটমেন্ট তাদের জনগণের কাছে থাকে। একটা ইম্পর্টেন্ট কাজ হলো যে আমাদের প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ কেয়ারটাকে স্ট্রং করা। আমার মনে হয় যে এখন পলিটিক্যাল পার্টিগুলো হেলথ নিয়ে অনেক কথা বলে। জি স্যার। যে বিএনপি ইজ ওয়ার্কিং, মানে ডকুমেন্ট ডেভেলপ করেছে হেলথ নিয়ে। পলিটিশিয়ানদের মধ্যে উইলিংনেস ডেভেলপ করা, যে ইউনিভার্সাল হেলথ কভারেজ নিয়ে কাজ করার জন্য। আমাদের একটু রেডি থাকতে হবে যে প্যাটেন্ট রিলেটেড ওয়েভারগুলো পাই। জি স্যার, জি স্যার। এই ওয়েভারগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। জি স্যার, সামনে বন্ধ হয়ে যাবে। প্রবাবলি 2033 তে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খুব জরুরি, যে ধনীদের ওই হেলথের ট্যাক্সটাও যেন সাধারণ মানুষের কাছে আসে, সেটা এনশিওর। বিশ্ব রাজনীতিতে কিংবা বাংলাদেশে কি ঘটে যাচ্ছে, কেন ঘটছে, কত দিন ধরে ঘটছে, এই সকল প্রশ্নের উত্তর আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই আমাদের শো দ্য চেস বোর্ড। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। আমাদের শোয়ের মূল লক্ষ্য কিংবা অ্যাম্বিশন কিংবা এইম, যেটাই বলেন না কেন, কি জানেন? মূলত এই যে টপিকগুলো আপনাদের সামনে বললাম, এই যে জিওপলিটিক্যাল ফিনোমিনার কথা আপনাদেরকে বললাম, এই ফিনোমিনাগুলোর একটা সিস্টেম্যাটিক এক্সপ্লেনেশন আপনাদের সামনে তুলে ধরা এবং একই সাথে এক্সপার্ট ভ্যালিডেটেড কিছু ডিসকাশন আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলেই কিছু না কিছু জেনে যেতে পারবেন, শিখে যেতে পারবেন। আমাদের আজকের টপিক ইউনিভার্সাল হেলথ কভারেজ, অর্থাৎ সর্বজনীন যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা বাংলাদেশের কনটেক্সটে আমরা ডিসকাস করব। আমরা এখন কোথায় আছি এবং ঠিক কোন দিকে আগাচ্ছি, এই ব্যাপারগুলো আপনাদের সামনে এবং যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। খুবই পোটেন্ট একটা ডিসকাশন এবং আমাদের খুবই ভালো একজন এক্সপার্ট আমাদের সাথে আজকে জয়েন করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার সাথে আজকে আরেকটি এপিসোডে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর এম খান। তিনি ইউনিভার্সিটি অফ গথেনবার্গ, সুইডেনে প্রফেসর অফ হেলথ ইকোনমিক্স হিসেবে রয়েছেন এবং আমাদের যে আইসিডিডিআরবি রয়েছে, সেখানকার যে হেলথ ইকোনমিক্স ইউনিটটা রয়েছে, সেখানকার সাবেক প্রধান। এবং একই সাথে তিনি কোঅর্ডিনেটর অফ নর্ডিক ফোরাম অফ বাংলাদেশি অ্যাকাডেমিশিয়ানস অ্যান্ড রিসার্চার্স ইন স্টকহোম। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। মাই প্লেজার। অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলতে। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইট ওয়াজ মাই প্লেজার এবং আমার আরও বেশি ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। স্যার, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, যেহেতু আপনি হেলথ ইকোনমিক্সের সাথেই সম্পৃক্ত রয়েছেন, প্রফেসর একজন, তো হেলথ ইকোনমিক্সটা আসলে কি স্যার? এই ডিসকোর্সটা বা এই ডিসিপ্লিনটা সম্পর্কে রাদার আমাদের দর্শকদের যদি একটু বলতেন। হ্যাঁ, এটা আমার খুব কমন প্রশ্ন, প্রায় আমাকে এটা ফেস করতে হয়। হেলথ ইকোনমিক্স বিষয়টা হলো যে আমাদের যে পটেনশিয়াল হেলথের যে রিসোর্স আছে, এই রিসোর্সটা আমরা ধরেন যে আমাদের সারা বাংলাদেশে আমরা ট্যাক্স দিই, এটা একটা রিসোর্স ক্রিয়েট হয় এবং এর একটা অংশ হেলথের জন্য ব্যবহার হয়। এই টাকাটা আমরা কিভাবে সবচেয়ে ভালো পদ্ধতিতে ব্যবহার করতে পারবো, যাতে করে আলটিমেট পপুলেশনের হেলথ আউটকামটা বেস্ট পসিবল হতে পারে, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করি। বা আপনি খুব সিম্পলি যদি বলি, আপনার একটা ইনকাম আছে মাসে, এর একটা অংশ আপনি হেলথের জন্য ব্যবহার করেন। যেমন ধরেন আপনি মেডিসিন কিনেন, আপনি হয়তো একটা হেলদি ডায়েট নেন, নিউট্রিশনের ব্যাপার আছে, আপনার অনেক সময় কারো অপারেশনের প্রয়োজন হতে পারে, বা যারা সুস্থ হয়তো তাদেরও কিছু কিছু যেমন জিমে যেতে হয়। জি স্যার, অফকোর্স। এই যে আমরা আমাদের রিসোর্সটাকে আমরা ব্যবহার করতেছি আমার হেলথটাকে ইমপ্রুভ করার জন্য। এটা কিভাবে আমরা বেস্ট পসিবল ওয়েতে করতে পারি, অর্থাৎ ভ্যালু ফর মানি। অফকোর্স, আপনি 100 টাকা খরচ করে কত বেশি স্বাস্থ্য ভালো করতে পারেন। এইটার একটা ইকোনমিক সায়েন্স এটাতে কাজ করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই জিনিসটা যেমন ধরেন যে আপনি ডায়াবেটিক্স কন্ট্রোলে রাখতে পারেন, আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করে, আপনি আবার মেডিসিন নিয়েও করতে পারেন। এই দুটোর মধ্যে আসলে কোনটা ভ্যালু ফর মানি? আপনি দুটাতেই 100 টাকা খরচ করলেন, জিমে গেলেন, অন্যটায় মেডিসিন কিনলেন, এর মধ্যে কোনটা আপনাকে বেশি আপনার কন্ট্রোলটা ভালো রাখতে পারছে? সেই ক্ষেত্রে আমরা হেলথ ইকোনমিক্সটা বলবো যে এই 100 টাকার মধ্যে যেটা আপনাকে বেটার কন্ট্রোল দেয়, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, অন্যটাকে আপনার করার দরকার নাই। কথার কথা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বললাম, বাট দেয়ার আর ডিফারেন্ট মেকানিজমস দিয়ে আমরা কাজ করি। এবং এটা ইন্ডিভিজুয়াল লেভেলে যেমন ট্রু, আপনার একটা
স্টেট লেভেলও বা কান্ট্রি লেভেলও এটা ট্রু যে আমরা আমাদের ওই রিসোর্সটাকে কীভাবে বেস্ট ওয়েতে ব্যবহার করব। স্যার তাহলে তো গভর্নমেন্টের সাথে আপনাদের সেক্টরে অনেক ভালো কোলাবোরেশন থাকার কথা, যে আমাদের এই যে গভর্নমেন্ট যখন মানে হেলথ নিয়ে তারা যখন বাজেট তৈরি করে বা অ্যালোকেশন করে ওই সময় তো আপনাদের সাথে তো ভালো কোলাবোরেশন থাকার কথা। হ্যাঁ, একটা জিনিস হয় সেটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে একটা হেলথ ইকোনমিক্স ইউনিট আছে। যে ইউনিটটার সাথে আমি নিজেও কাজ করেছি, এর সাথে ইউনিভার্সাল হেলথ কভারেজ নিয়েও কাজ করেছি। অফকোর্স। সো এই জিনিসগুলো করা হচ্ছে, কিন্তু কখনো কোনো পরিবর্তন যদি করতে হয় হেলথ সিস্টেমের ভিতরে এই জিনিসটার সাথে অনেকগুলো মিনিস্ট্রি জড়িত। যার জন্য একক ডিসিশনে যে মিনিস্ট্রি অফ হেলথ সব কিছু করে ফেলতে পারবে তাও না, কিন্তু অনেক নলেজ মানে আমি বলবো যে জড়ো করা হয়েছে, যেগুলো ব্যবহার করে ডেফিনেটলি মিনিস্ট্রি অফ হেলথ অন্যান্য মিনিস্ট্রির সাথে কাজ করে এটা আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা স্যার, তো স্যার আমি যদি জিজ্ঞেস করি যে কনস্টিটিউশনাল এন্টাইটেলমেন্ট টু হেলথ কেয়ার, তো এটা কি স্যার প্রতিটা দেশের ক্ষেত্রে কি যে নাগরিকরা রয়েছেন তারা কি কনস্টিটিউশনালি এন্টাইটেল টু স্টেট স্পন্সার্ড হেলথ কেয়ার? সেটা ফ্রি হেলথ কেয়ার হতে পারে, সেটা হচ্ছে সাবসিডাইজড হেলথ কেয়ার হতে পারে। আমাদের সংবিধানে কিন্তু আর্টিকেল 15-এ বলা আছে হেলথ কেয়ারের কথা, সোশ্যাল সিকিউরিটির কথা বলা আছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা বেসিক আপনার অ্যাকোমোডেশন অফ হেলথ কেয়ার কিন্তু মানুষকে প্রদান করা হয়। তো এটা কি স্যার প্রতিটা দেশের ক্ষেত্রে আপনার প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা কি প্রত্যেকটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, প্রত্যেকটা দেশেরই এ ধরনের একটা কমিটমেন্ট তাদের জনগণের কাছে থাকে। জি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে গভর্নমেন্ট এটা বলার অর্থই না যে এটা ফ্রি হবে, মানে সার্ভিসটা নেওয়ার সময় কোনো টাকা পয়সা দিতে হবে না, এরকম না, হয় না জিনিসগুলো সাধারণত। আপনারা হয়তো পে করতে হতে পারে, কিন্তু ইফ ইউ মেক ইট অ্যাফোর্ডেবল দেন ইটস ফাইন। মানে ধরুন যে আমাদের যে মানুষটা প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম করছে, সে কিছু সার্ভিস কেনার জন্য পয়সা দিয়ে কেনাটা ইকুইটেবলই হয় অফকোর্স। আর যে মানুষটার একদমই কোনো টাকা পয়সা নাই, হতদরিদ্র, তাকে ফ্রি সার্ভিস দেওয়াটা উচিত। তো সিস্টেমটা গভর্নমেন্টের কাজটা হলো যে আমি ফ্রম মাই পার্সপেক্টিভ যে সিস্টেমটাকে অর্গানাইজ করে দেওয়া এবং মেক হেলথ কেয়ার অ্যাফোর্ডেবল ফর অল। অফকোর্স স্যার, এবং এই যে প্রিন্সিপাল অফ ইকুইটি এখানে খুবই ভালো একটা ডিসিশন। এক্স্যাক্টলি। তো স্যার এখন আমরা গত এপিসোডে এটা নিয়ে ডিসকাস করেছিলাম যে ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, যে এই ইনস্টিটিউশনগুলো যে একটা স্পেসিফিক পার্সেন্টেজ অফ জিডিপি রেকমেন্ড করে যে হেলথ কেয়ারে অ্যালোকেট করার জন্য। সেখানে তো স্যার আমি কিছু নাম্বারস বলেছি, বাট আপনি আপনার প্রফেশনাল জায়গা থেকে যদি বলেন যে কতটুকু আসলেই হেলথ কেয়ারে একটা দেশের তাদের অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি আপনার অ্যালোকেট করা উচিত বা ডেডিকেট করা উচিত। হ্যাঁ, এই জায়গাটা একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই যে যখন বলা হচ্ছে যে জিডিপির 5%, জি, এখন এই 5% যদি প্রাইভেট সেক্টর থেকে আসে তাহলে কিন্তু আমার মনে হয় না যে আমরা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারব। জি স্যার, অফকোর্স। কারণ আপনি আরও 20টা খুব মানে কি বলে লাক্সারিয়াস হসপিটাল তৈরি করে ওখানে মানুষ ঢুকিয়ে কিন্তু এটা আপনি বাড়াতে পারেন। গভর্নমেন্টের কন্ট্রিবিউশনটা কোন জায়গায়? আমি মনে করি WHO যে কথাটা বলছে, আমি এক্স্যাক্টলি শিওর না যে মানে তারা শুধু কি পাবলিক সেক্টরের কথা বলেছে, বাট আমার কাছে মনে হয় যে 5%টা পাবলিক সেক্টর থেকে আসে, অবশ্যই। তাহলে আমরা ওই যে দরিদ্র মানুষ এবং তাদেরকে সার্ভিসটা ভালোভাবে দেওয়া যাবে। অন্যদের কাছ থেকে কিছু যারা অ্যাফোর্ড করে তাদের কিছু পেমেন্ট দিয়ে নেক্সট সার্ভিস, তার জন্য আমাদের প্রাইভেট সেক্টর তো আছেই। জি স্যার। সো এটা একটা গুড কম্বিনেশন হতে পারে। আচ্ছা স্যার, এটা খুবই ইন্টারেস্টিংভাবে আপনি কথাটা বললেন। তো স্যার বাংলাদেশ এক্ষেত্রে কী করছে? বাংলাদেশ কত পার্সেন্ট এটা ওই যে আপনি যে গত এপিসোডে বলছেন যে 2.39% অফ ইস জিডিপি হেলথ কেয়ার সেক্টরে ডেডিকেট করছে। তো সেখানে তো আমরা এটা বলেছিলাম যে এটা এই 2.39% কিন্তু পাবলিক এবং প্রাইভেট সেক্টরের একটা আপনার সিম্বায়োসিস বা একটা সিনার্জি। তো সেক্ষেত্রে আপনি পাবলিক সেক্টরকে কত পার্সেন্ট বাংলাদেশের জিডিপি অনুযায়ী, যদি আমাদের এখন 460 বিলিয়ন হয়, তো সেক্ষেত্রে কত পার্সেন্ট আসলে আমাদের অ্যালোকেট করা উচিত? আমি মনে করি যে ওই রেকমেন্ডেশনটা ফলো করা উচিত যে 5% অফ জিডিপি, বাট এটা অনেক বড় সিংহভাগ যেন আসে পাবলিক সেক্টর, প্রাইভেট কিছু থাকতে পারে, বাট মেইনলি পাবলিক সেক্টর থেকে আসা উচিত, যেটা ভেরি আনফর্চুনেটলি এখন বোধহয় 0.74% অফ জিডিপি ফ্রম পাবলিক সেক্টর। জি স্যার। তো আপনি দেখতে পাচ্ছেন যে কত বড় গ্যাপের ভিতরে আমরা আছি। জি স্যার। ওই জায়গাটা বাড়াতে হবে, কারণ পাবলিক সেক্টরে টাকাটা পাবলিক সেক্টর থেকে আসলে হয় কি ওই যে নিজের পকেট থেকে পে করতে হয় না অনেক মানুষের, এবং এতে করে ইকোনমিক হার্ডশিপটা কমে যায়। জি স্যার।
আপনি একটা জিনিস বোধহয় এখানে উল্লেখ করা ভালো, ইউনিভার্সাল হেলথ কভারেজের দুটো ইন্ডিকেটর আছে যেটা ইউনাইটেড নেশনস থেকে ফিক্স করা। আচ্ছা, তো একটা ইন্ডিকেটর হলো সার্ভিস কভারেজ, হ্যাঁ, যে আমাদের যে সার্ভিসগুলো দরকার সেই সার্ভিসগুলো কভারেজ আমার দেশে আছে কিনা বা মানুষ সার্ভিস পাচ্ছে কিনা। আর দ্বিতীয় হলো এই সার্ভিস নিতে গিয়ে কেউ যেন ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার বা ইকোনমিক কনসিকুয়েন্সের ফেস করতে না হয়। হ্যাঁ, এই দুটো ইন্ডিকেটরকেই কিন্তু অ্যাড্রেস করতে হবে। আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশে আমি মানে লেটেস্ট ডেটা অনুসারে একটা ইন্ডেক্স আছে যেটা ব্যবহার করা, ইউএসসি সার্ভিস কভারেজ ইন্ডেক্স। ওটাতে 52% বাংলাদেশের অবস্থান, এখন 52% আউট অফ 100। আচ্ছা, এই জায়গাটা বাংলাদেশের অবস্থান। আর বাংলাদেশের যে ক্যাটাস্ট্রফির কথা বললাম, ইকোনমিক ক্যাটাস্ট্রফি যেটা বা ইকোনমিক হার্ডশিপের যে জায়গাটা, সেখানে আমরা একদম লেটেস্ট যেটা দেখেছি 24.6% অফ হাউস হোল্ড ফেস ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার ইন বাংলাদেশ। আচ্ছা, এটা অ্যালার্মিং। আরেকটা জিনিস হলো যে ফলিং ইনটু পভার্টি ডিউ টু পেমেন্ট ফর হেলথ। সেই জায়গাটা আমাদের লেটেস্ট যেটা অ্যানালাইসিস ফ্রম 2016, এটা হলো 4.5% of population. It is 8.6 million people fell into poverty. আচ্ছা, 2022-এর কিছু ডাটা এসেছে কিন্তু ওইটার অ্যানালাইসিসটা এখনও কমপ্লিট না ফুললি, যার জন্য আমরা হয়তো আরেকটু জানতে পারবো। বাট আমার ধারণা অবস্থা আরও খারাপ। আচ্ছা, অবশ্যই স্যার, কিছু তো দেখা যায় কভারেজ তো কখনোই অ্যাবসলিউটলি করতে পারে না। তো দেখা যায় যে কেউ ওই কভারেজের বাইরেই রয়ে গেছে, তারা হয়তো যাদেরকে কাউন্ট করা হয়নি। রাইট, অনেক ক্ষেত্রে হয় কি আপনি প্রাইভেট সার্ভিস মানে প্রাইভেট হসপিটাল ক্লিনিক বাড়িয়ে আপনি সার্ভিস কভারেজ হয়তো কিছুটা বাড়ালেন, কিন্তু এটার সাথে সাথে কিন্তু আবার নিজের পকেট থেকে টাকা খরচ হচ্ছে অনেক বেশি। তার মানে সেকেন্ড ইন্ডিকেটর যেটা বললাম ক্যাটাস্ট্রফি, ওইটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজে এখানে ওই দুইটার কম্বিনেশন করে একটা ভালো জায়গায় পৌঁছানো কিন্তু কঠিন কাজ, বাংলাদেশের জন্য রিয়েলি ডিফিকাল্ট। আমার মনে আছে যে আমরা 2012 সালে বাংলাদেশের প্রথম হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি ডেভেলপ করি উইথ দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, যে মিনিস্ট্রি অফ হেলথ ছিল, যেহেতু অন্যান্য WHO অন্যান্য অর্গানাইজেশনরা সাপোর্ট করছিল এই অ্যাক্টিভিটিটাকে। আচ্ছা, তো ওইখানে কাজ করতে গিয়ে আমরা তো একটা ডকুমেন্ট তৈরি করলাম যে ফাইন্যান্সিং স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমার যেটা মনে পড়ে অ্যারাউন্ড 67% ছিল নিজের পকেট থেকে পে করতে হতো আউট অফ 100 বাংলাদেশের মানুষ, এবং টার্গেট ছিল যে এটা অর্ধেক হবে 2030 নাগাদ। কিন্তু দেখা গেছে যে ওই 67 থেকে এখন কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে, এখন এটা প্রায় 73%। তার মানে আমরা সেই স্ট্র্যাটেজি অনুসারে বাংলাদেশে কাজ হচ্ছে না। হ্যাঁ, দ্যাটস দ্য অ্যালার্মিং পার্ট, যে আমাদের আরও পলিটিক্যাল কমিটমেন্ট দরকার এই কাজটা করার জন্য। হ্যাঁ স্যার, খুবই ভালো ভালো কিছু স্ট্যাটিস্টিক্স আমাদের সাথে শেয়ার করলেন স্যার। তো স্যার, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের হেলথ সেক্টর কতটা ডায়ার সিচুয়েশন আছে। তো আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে এই যে আপনি যে বললেন যে 24.6% হয়তো হাউস হোল্ড যারা হচ্ছে এই যে বার্ডেন, যে ফাইন্যান্সিয়াল বার্ডেন ডিউ টু এক্সপেন্সিভ হেলথ কেয়ার, এবং এই যে এখানে কভারেজের পরিমাণটা যে খুবই কম, এবং 4.56% বা 4.6%-এর কাছাকাছি হচ্ছে আপনার যারা হচ্ছে পভার্টিতে পড়ে গিয়েছে, 8.6 মিলিয়ন পিপল। তো এই জায়গাগুলো থেকে আমরা বুঝতে পারছি আমাদের হেলথ কেয়ার সেক্টর অনেক পরিবর্তন আনা দরকার। কিন্তু আপনাকে একদম সিম্পলি জিজ্ঞেস করি, আমাদের বর্তমান বাস্তবতাটা কেমন যে হেলথ কেয়ার সেক্টরে? হ্যাঁ, বাস্তবতা আমি যে জায়গাটায় মানে প্রবলেমগুলো বললাম, কিন্তু আমি যে জায়গায় হোপটা দেখি বাংলাদেশের, সেটা হলো আমি আগের এপিসোডেও কিছুটা উল্লেখ করেছি। সেটা হলো যে আমার মনে হয় যে এখন পলিটিক্যাল পার্টিগুলো হেলথ নিয়ে অনেক কথা বলে, যে জিনিসগুলো আগে আমরা দেখতাম না, যে হেলথ বা এডুকেশন এই বিষয়গুলো ডিসকাশনের টপিক খুব একটা হতো না, বা হলেও খুব লাইটলি। কিন্তু এখন খুব ডেডিকেটেডলি আমার কাছে মনে হয় যে হেলথ নিয়ে কথা হচ্ছে। এখানে স্যার আমি যদি একটু ইন্টারজেক্ট করি, মানুষের মধ্যে কিন্তু একটা সচেতনতা তৈরি হয়েছে। এই যে আপনি যে বললেন, এটা কিন্তু সাইকেলের মতো, যে তারা সে হসপিটালে গেল, গিয়ে দেখলো যে তার কস্ট অনেক বেশি আসছে, তার মধ্যে একটা চাহিদা তৈরি হলো যে আমি অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার চাই। তো সেটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি পর্যন্ত তারা অবহিত হয়ে গেল এই ব্যাপারে, তারা তাদের ম্যানিফেস্টোতে নিয়ে আসলো যে হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব। স্যার প্লিজ কন্টিনিউ স্যার। এই যে আপনি দেখবেন যে ইভেন আমি মানে আমার তো যোগাযোগ হয় সোসাইটিতে বিভিন্ন জায়গায়, তারপরে কারা হেলথ পলিসি নিয়ে কাজ করছে বা ভবিষ্যৎটাকে কিভাবে দেখছে। আমি দেখেছি যে পলিটিক্যাল পার্টিগুলো এটা নিয়ে কাজ করছে। জি স্যার। হ্যাঁ, আপনি এখন বলেন যে জাস্ট এখন যদি আমরা ফিল্ডে বলি, বিএনপি আছে,
তারপরে এনসিপি আছে, জি, স্যার। জামাত ইসলাম আছে, বা আরও অন্যান্য দল তো আছেই। জি স্যার, এই তিনজনের নাম বেশি শোনা যায়। অফকোর্স স্যার। আমি প্রত্যেকের মধ্যেই মানে হেলথ নিয়ে কাজ করার প্রবণতা দেখি। প্রবণতা, জি স্যার। এবং মানে এটা বলাটা খুবই যুক্তিসঙ্গত হবে যে ইভেন আমি দেখেছি বিএনপি ইজ ওয়ার্কিং, মানে ডকুমেন্ট ডেভেলপ করেছে জি স্যার, হেলথ নিয়ে। জি স্যার, তো এই যে এনগেজমেন্টটা, এটা আমাকে আসলে আনন্দ দেয়। আমার আই ডোন্ট কেয়ার যে কে ক্ষমতায় দল। আসবে, কি জি। কি করবে, বাট এই যে মানুষের যে প্রাইমারি নিড জি স্যার, হেলথ জি স্যার, অ্যান্ড দেন এডুকেশন, Yes, sir. এই জাতীয় বিষয়গুলো নিয়ে যখন কাজ করে পলিটিক্যাল পার্টি, দেন জি স্যার। আই গেট এ লট অফ হোপ। আচ্ছা স্যার, এটা আসলে স্যার মানে পার্টিতে তো মানে যেই ক্ষমতা আসে, ক্ষমতা তো বড় কথা না, মানুষের জন্য আপনারা কি করতে Exactly, পারছেন, exactly. এবং মানুষের জন্যই তো আপনারা ক্ষমতায় আসছেন, এবং এটা আসলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মাথায় রাখা উচিত। এক্স্যাক্টলি। এবং ওই যে মানে আমরা হয়তো গ্র্যাজুয়ালি রিপ্লেস করে ফেলতে হবে যে ক্ষমতার জায়গা থেকে দায়িত্বের জায়গায় যাওয়াটা আর কি, জি স্যার, অবশ্যই স্যার। পলিটিক্যাল পার্টিগুলোর। তাহলে একটা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি রয়ে যাবে তাদের Exactly, মধ্যে। exactly. তো স্যার, আমাদের যে পাবলিক এবং প্রাইভেট দুই জায়গা থেকে কিন্তু আমরা হেলথ কেয়ার পেয়ে থাকি বলতে যে সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয় সেটা পাবলিক সেক্টর থেকেও আসছে, সেটা প্রাইভেট সেক্টর থেকেও আসছে। তো আমরা একটা সিম্বায়োসিস, যেটা আমি ব্যবহার করছিলাম বারবার, যে একটা সিনার্জি দেখতে পাচ্ছি দুটা সেক্টর, মানে একদম দুটা সেক্টর থেকেই। তো এখন বাংলাদেশের সর্বসাধারণের জন্য স্যার যদি আমরা কিছু করতে চাই অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, সেটা পাবলিক এবং প্রাইভেট এই দুটো সেক্টরকে আমরা ইনভলভ করে কিভাবে আগাতে পারি, যেহেতু এখানে আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজের কথা বলছি বাংলাদেশের কনটেক্সটে। তো এই দুটো সেক্টরকে আমরা কিভাবে ইনক্লুড করে আমরা এই আইডিয়াটাকে ম্যানিফেস্ট করতে পারবো? আচ্ছা, আমি আমার নিজের গবেষণার কাজ থেকে প্লাস অন্যান্যদের গবেষণা থেকে যে জিনিসগুলো দেখতে পাই আর কি, জি, স্যার। আমার কাছে মনে হয় একটা বড় কাজ হলো যে গ্যাপ আইডেন্টিফাই করা, যে কোন জায়গাটায় আসলে আমাদের সমাজের কারা সার্ভিস পায় না। ইয়েস স্যার, হ্যাঁ, এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। ইয়েস স্যার, বের করে ওই জায়গাটা কি পাবলিক সেক্টর অর প্রাইভেট সেক্টর অর কম্বিনেশন, ওদের কম্বিনেশন গিয়ে কি ওই কাজটা করবে কিনা। জি স্যার, হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে যে ওকে প্রাইভেট সেক্টর ইনভলভ হলো, আমাদের অনেক খরচ মানুষের নিজের পকেট থেকে পে করে অনেক সার্ভিস নিতে হলো, ব্যাপারগুলো যেন ওদিকেও মানে ওইটাও নজরে রাখতে হবে। Yes. তো একটা ইম্পর্টেন্ট কাজ হলো যে আমাদের প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ কেয়ারটাকে Yes, sir. স্ট্রং করা, যে Of course. আমরা স্বাস্থ্যকর খাবার খাবো, আমরা ইনফেকশন যেন না হয় জি, ওদিকে নজর রাখবো। Yes, sir. ইভেন হসপিটালগুলোতেও যেন ইনফেকশন না হয় Of ওরকম course. পরিবেশ তৈরি করা, কমিউনিটিতে তো অবশ্যই। তো এই যে প্রিভেন্টিভ বিষয়গুলো, এগুলো নিয়ে আমাদের অনেক কাজ করা দরকার। তাতে হবে কি, কিছু সংখ্যক মানুষ যারা ক্লিনিক বা হসপিটালে যেতে হয় তাদের সংখ্যা কমে আসবে, ডাক্তারের কাছে যাওয়ার সংখ্যাটাও কমে আসবে। তারপরও তো একটা অংশ যাবে Of course. হসপিটালে, এটা তো আর আমরা প্রিভেন্ট করতে পারবো না না। স্যার, তো সেই জায়গাটায় আমাদের যেমন ধনীরা যদি মনে করেন যে ওকে আমাদের প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকলে আমরা ভালো সার্ভিস নিতে পারবো, আমার এটা নিয়ে খুব বেশি নেগেটিভিটি নাই। জি স্যার, কিন্তু একটা জিনিস খুব জরুরি, যে ধনীদের ওই হেলথের ট্যাক্সটাও যেন সাধারণ মানুষের কাছে আসে, Of course. সেটা এনশিওর করা, সেটা থাকে, বাট আমি বলছি যেগুলো এনশিওর থাকা। জি স্যার, তারপর যেমন ধরেন আমাদের অনেক বড় ধরনের গ্যাপ হয় স্লামগুলোতে, না? ইয়েস স্যার, স্লামকে বাংলাদেশে তো আমার লেটেস্ট যেটা আমার মনে পড়ে 40% পিপল ঢাকা সিটিতে স্লামে ইসলামে বসবাস থাকে, করে। ইয়েস, ওনাদের সার্ভিসটা কিভাবে দেওয়া হবে? ইয়েস স্যার, আমাদের কিন্তু গভর্নমেন্টের যে সিস্টেমগুলো আছে, যেমন সিটি কর্পোরেশনের কিন্তু একটা হেলথ সেক্টর আছে, Yes, sir. হেলথ, আবার মিনিস্ট্রি অফ হেলথও হেলথ নিয়ে কাজ করে। ইয়েস স্যার, ওই দুটোর মধ্যে যেন একটা গুড Coordination ম্যাচিং থাকে। হয়, কোঅর্ডিনেশনটা যেন ভালো হয়। জি স্যার, বা অনেক ক্ষেত্রে হেলথের দায়িত্ব এক জায়গায়ও চলে আসতে পারে, ইট ডিপেন্ডস অন, অনেক ডিসকাশনের ব্যাপার। ইয়েস, তারপরে প্রাইভেট সেক্টরের প্রাইভেট হসপিটালগুলো কোথায় কোথায় কাজ করবে, আমার কাছে খুব বেশি মানে একটা স্বপ্নের মতো মনে হয় যে ওকে, যেমন ধরেন যে কোনো একটা জায়গা, নড়াইল, কথার কথা, Yes, sir. নড়াইলে ধরেন যে কোনো একটা উপজেলায় জি স্যার, আপনি একটা প্রাইভেট ক্লিনিককে বললেন যে আপনার একটা প্রাইভেট ক্লিনিক ওখানে করেন, গভর্নমেন্ট পে করবে একটা অংশ, আর মানুষ, সাধারণ মানুষ যারা সার্ভিস নিতে যাবে তারা একটা অ্যাফোর্ডেবল অ্যামাউন্ট পে করবে। Yes, sir. এটা একটা চুক্তি থাকলো সরকারের সাথে ওই প্রাইভেট ক্লিনিকটা। ইয়েস স্যার, তাতে হবে কি, ওই প্রাইভেট ক্লিনিকের মধ্যে কিন্তু লো ইনকাম গ্রুপের একটা অ্যাক্সেস ডেভেলপ করবে। Yes, sir. হ্যাঁ, এবং কিন্তু ফাইন্যান্সিয়ালি অত মানে ডিফিকাল্ট হবে না তাদের জন্য এটা অ্যাক্সেস করা, ইয়েস স্যার, যেহেতু আমাদের দেশে প্রাইভেট সেক্টরকে এটা একটা ইনএভিটেবল পার্ট অফ আমাদের ইয়েস স্যার, সোসাইটির এবং Yes. সিস্টেমের। Yes. আমরা তো ইগনোর করতে পারবো না না, কোনোভাবেই, কাজেই আমরা অ্যাকোমোডেট করে নিব তাদেরকে সিস্টেমের ভিতরে, কিন্তু সেখানে অ্যাকাউন্টেবিলিটি,
যে ওকে 50 জন মানুষ সার্ভিস নিয়ে গেছে, 50 জনের জন্য রিপোর্টিং হয়, 55 জন যেন না হয়। অফকোর্স ওই অ্যাকাউন্টেবিলিটিটা আমাদের ম্যানেজ করতে হবে, হ্যাঁ, অনেস্ট হতে হবে আর কি কাজগুলো করার জন্য। ওকে, তো এগুলো যদি সুন্দরভাবে করা যায়, আমার মনে হয় যে আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজে পৌঁছাতে পারবো। আমার কাছে ওই আসার জায়গাটা ওইটাই, যে এখন সাধারণ মানুষ হেলথ নিয়ে কথা বলে, পলিটিক্যাল পার্টিগুলো, পলিটিশিয়ানসরা কথা বলে, এবং ইউনাইটেড নেশনসের অ্যাকশন পয়েন্টের একটা বড় ইম্পর্টেন্ট দিক মানে পলিটিশিয়ানদের মধ্যে উইলিংনেস ডেভেলপ করা, যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিয়ে কাজ করার জন্য। অ্যান্ড ইটস নট অনলি মিনিস্ট্রি অফ হেলথ, এটা একটা কোঅর্ডিনেটেড হতে হবে, মানে অ্যাক্রস দ্য মিনিস্ট্রিজ। লাইক আপনি যদি বলেন রোড ট্রাফিক সিচুয়েশন যদি আপনি ভালো না করেন, আপনার হসপিটালের রোগীর সংখ্যা বাড়বে, তাই না? তার মানে ওই মিনিস্ট্রি কিন্তু মানে সড়ক ও জনপথ কিন্তু ওরা ইনভলভ হয়ে গেল এই জায়গাটাতে। তো এরকম ইন্টিগ্রেটেড কিছু করতে হবে। তারপর ল এনফোর্সমেন্টও ইন্টিগ্রেটেড হতে হবে, যে আপনার ল এন্ড অর্ডার যদি মেইনটেইন করেন তাহলে আপনাদের ওই ধরনের ট্র্যাজেডিজ কম হবে। জি, তো সবাইকে আমরা ইনক্লুড করতে পারছি, ইনক্লুড করতে হবে সেই জায়গাটায়। আমরা অনেক সময় মনে করি ইউনিভার্সাল হেলথ কভারেজ বা ইউএইচসি বোধহয় শুধুমাত্র মিনিস্ট্রি অফ হেলথের কাজ। ইটস কমপ্লিটলি রং। ইয়েস স্যার, আমরা আসলে যখন গভর্নমেন্টকে যদি একটু ভালো করে ইন্ট্রিনসিক্যালি আমরা যখন অ্যানালাইজ করতে চাই, তখন কিন্তু আমরা দেখব যে ইন্ট্রিকেসিসগুলো তারা কীভাবে একটা স্পাইডার ওয়েবের মতো, যে একটা খুবই কমপ্লিকেটেড একটা ওয়েব, এবং কোঅর্ডিনেশন প্রত্যেকটা মিনিস্ট্রির মধ্যেই প্রয়োজন যদি আমরা একটা ওভারঅল যদি একটা কালেকটিভ প্ল্যানকে ম্যাটেরিয়ালাইজ করতে চাই। তো স্যার এখন আমি যদি বলি আমাদের যে ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, তো সেটা তো অ্যাকর্ডিং টু লেটেস্ট ডেটা, যেটা হচ্ছে আপনার ঢাকা ট্রিবিউন, ডেইলি স্টার, তারাই বলে থাকে যে আমাদের 1.8 to 2% যে জিডিপি আছে, যে 1.8 থেকে 2% এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে আপনার কন্ট্রিবিউশন আসছে। এবং আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমাদের ন্যাশনাল নিডস অ্যান্ড নেসেসিটিসের 98% আপনার ফুলফিল করে থাকে, উইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। এবং সেই সাথে আমরা 150টা দেশে কিন্তু আমরা এক্সপোর্ট করে থাকি আমাদের জেনারেল মেডিসিনগুলো। তো স্যার এই যে এক্সপোর্টের যে আমাদের পসিবিলিটি এবং রিয়ালিটি দুটাই আছে, তো এখানে থেকে যে স্যার আমাদের যে রেভিনিউটা আসে, এটা কি স্যার যে আমাদের প্রাইভেট এন্টিটি হোক বা আমাদের পাবলিক এন্টিটি হোক, যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আছে, তারা কি আমাদের হেলথ কেয়ারে কোনো ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখতে পারবে নাকি, এবং রেখে আসছে নাকি এখন? এখানে এক্স্যাক্ট মানে তাদের কন্ট্রিবিউশনটা কি এটা বলা ডিফিকাল্ট। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি জানি না ওটা সেপারেটলি দেখা হয় কিনা। জি স্যার। কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট দিক, যে হেলথ কেয়ার ফাইন্যান্সিংয়ের কথা আমরা যখন বলি তখন আমরা কিছু পকেট খোঁজার চেষ্টা করি, কোন ট্যাক্সের কোন অংশটুকু আসলে হেলথে আসা উচিত। যেমন একটা হলো আমরা সিন ট্যাক্স বলি, যেটা হলো টোবাকো, সিগারেট খেলে ওইটার যে ট্যাক্সটা দেওয়া হচ্ছে, বা অ্যালকোহল, যেহেতু এগুলো অনেকগুলো ডিজিজ তৈরি করে, কাজে ওই টাকাগুলো হেলথে আসা উচিত তাদের চিকিৎসার জন্য। এটা একটা খুব ভালো ডিসকাশন, এবং রিসেন্ট যে হেলথ রিফর্ম কমিশনের রিপোর্টেও এটা রেকমেন্ড করা হয়েছে। জি স্যার। তো এটাও একটা আরেকটা খাত হতে পারে যে ফার্মাসিউটিক্যালসের, যে ওই জায়গাটায় যে ট্যাক্সটা আসে ওইটাও আসা উচিত। উই শুড হ্যাভ দিস ডিসকাশন। আমার মনে হয় এটা একটা খুবই ভ্যালিড পয়েন্ট, জি স্যার, যে এই ডিসকাশনগুলো আসা উচিত। জি স্যার। কারণ আমাদের হেলথে আমরা সাধারণত যেটা দেখি যে প্রতি বছর দেখবেন যে সামান্য পরিমাণ বাজেট বাড়ানো হচ্ছে। ইটস লাইক একটা ট্রেন্ডের মতো, হিস্ট্রির মতো আর কি বিষয়, 0.0% খুবই কম। কিন্তু এই যে হেলথের মানে নিড বেসড যে একটা মানে ফাইন্যান্সিং হওয়া উচিত, যে ওকে আমাদের, কারণ গত বছরের টাকা কি ছিল এটা কিন্তু ইন্ডিকেট করে না আগামী বছর একই টাকা খরচ হবে। আগামী বছর হয়তো আমাদের বেশি টাকা দরকার হচ্ছে, বিকজ সাম ডিজিজ, হয়তো ইনফেকশাস ডিজিজ বেড়ে গেছে বা ডায়াবেটিক পেশেন্টের সংখ্যা বেড়ে গেছে, তখন তো আমাদের এটা বাড়াতে হবে। এটাকে নিড বেসড করা যায় কীভাবে। তো রিসোর্স অ্যালোকেশনটা, এটাই আমরা হেলথ ইকোনমিক্সের আরেকটা কাজ, যে আপনার বাজেটিং যেটা করা হবে এটা নিড বেসড বাজেটিং, যে এখানে কিন্তু স্যার গ্যাপ আছে। ওই যে ইউটিলিটির একটা প্রিন্সিপাল কিন্তু চলে আসে এখানে, যে মানে আমি কোথায় আমার অ্যালোকেশনটা ভালো থাকলে বা আমার এফেক্টিভনেস বা এফিকেসিটা সবচেয়ে বেশি আসবে। তো স্যার আসলে মানে আপনাদেরই মানে আপনারা যেহেতু এই ব্যাপারে কাজ করে থাকেন, যে আমাদের ছোটোখাটো জায়গা থেকে আমি যদি রেকমেন্ডেশন দিয়ে থাকি আমাদের পলিসি মেকারদেরকে, যে এই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেটা আস্তে আস্তে বড় হচ্ছে, স্কোয়ার ইনসেপ্টটা তারা কিন্তু খুব ভালো একটা পজিশন ধরেই আছে, তাদের ট্যাক্সেশন থেকে যদি আমাদের হেলথ কেয়ারের কন্ট্রিবিউশনটা আসা যায় খুবই এফেক্টিভ হবে। কারণ যেহেতু এখানে এটা একটা বেসিক রাইট টু হেলথ, এটাকে গভর্নমেন্টের ওই 0.0 সামথিং পর্যন্ত না বাড়িয়ে একটা ভালো প্রায়োরিটি আনা উচিত।
এক্স্যাক্টলি। জি স্যার। আমাদের একটু রেডি থাকতে হবে যে আমরা মানে স্বল্প আয়ের দেশ, স্বল্পোন্নত দেশ বা লিস্ট ডেভেলপড কান্ট্রি যে লিস্টে আমরা এখনো আছি, জি স্যার। এটার কারণে আমরা যে প্যাটেন্ট রিলেটেড ওয়েভারগুলো পাই, জি স্যার। জি স্যার। এই ওয়েভারগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। জি স্যার, সামনে বন্ধ হয়ে যাবে। প্রবাবলি 2033-তে এটা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আমাদের ওই যে মোর কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যেতে হবে। জি স্যার। তো আমাদের ওই রেডিনেসটা জরুরি যে আমরা এখন থেকেই রেডি হলাম আমাদের প্যাটেন্টের অ্যাপ্লিকেশন করা। জি স্যার। এবং এই কাজগুলোর জন্য আমাদের সায়েন্টিস্টদেরকে রেডি করা, ইভেন যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে ওনারাও যেন প্রিপেয়ার্ড হন এনাফ যে আমরা ওই জায়গাটা কিভাবে ফেস করব। আদারওয়াইজ কিন্তু একটা বড় ধরনের ধাক্কা আসতে পারে। বাট আই বিলিভ দ্যাট আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটি প্লাস বাংলাদেশি পলিসি মেকার্সরা সবাই মিলে একটা ভালো জায়গায় পৌঁছাবে, এটা এই ভরসা আছে আর কি। আচ্ছা স্যার, অফকোর্স আই অ্যাডমায়ার ইউর হোপফুলনেস স্যার। স্যার, আমার লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, সেটা হচ্ছে আপনি কি স্যার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইউনিভার্সাল হেলথ কভারেজের দিকে আগাতে পারে? এবং যদি শুধু আগানো না স্যার, আমরা কি ইউনিভার্সাল হেলথ কভারেজ সাস্টেইন করতে পারবো? এখানে সাস্টেইন করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা আইডিয়াকে ইন্ট্রোডিউস করাতে পারি, আমি পাইলট প্রজেক্ট হিসেবে চালাতে পারি, কিন্তু ওই পাইলট প্রজেক্ট নিয়ে পর্যন্ত আমি থেমে থাকবো না, আমার এটা সাস্টেইন করতে হবে ফর দ্য ওভারঅল ওয়েলফেয়ার অফ মাই পিপল। তো স্যার, আপনি কি দেখছেন এটা ফিউচারে এমন কোনো সাস্টেইনেবিলিটি আসতে পারে? আমি দেখছি ওই যে বললাম যে পলিটিক্যাল উইলিংনেসটা বাড়ছে। ইয়েস স্যার। এটা এবং এই জায়গায় কিন্তু সাধারণ মানুষের ইনভলভ হতে হবে অনেক। ইয়েস স্যার। হ্যাঁ, যে আমরা ড্রাইভ করতে হবে ওদিকে যে আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজ। ইয়েস স্যার। একটা জিনিস হলো ইউনিভার্সাল হেলথ কভারেজ জার্নিটা কিন্তু এটা একটা লং জার্নি। ইয়েস স্যার। এটা হয়তো 2030-এ শেষ হয়ে যাবে। ইউএনের যে এজেন্ডা থেকে হয়তো এটা স্টপ হতে পারে বা এক্সটেন্ডেড হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। ইয়েস স্যার। কিন্তু আমরা যে 2030-এর ভিতরেই ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভ করে যাব, এটা ভাবার কোনো কারণ নাই। ইয়েস স্যার। কিন্তু আমরা যদি জার্নিটা করতে থাকি এবং রাইট ডাইরেকশনে যাই, তাহলে হয়তো আমাদের আরও 20 বছর বেশি লাগতে পারে, বাট উই ক্যান রিচ দেয়ার। ইয়েস স্যার। কিন্তু যদি জার্নি থামিয়ে দেই কোনো এক জায়গায়, দেন that will be a disaster. তো We must keep going. We must keep going. এবং আমার মনে হয় আমি যেটা আমার আপনারও সেম আন্ডারস্ট্যান্ডিং হবে, জি স্যার, এই যে বিভিন্ন সময় যে এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলটা এখন যাচ্ছে 2030 পর্যন্ত চলবে ইউনাইটেড নেশনসের মিশন হিসেবে। তার আগে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল। এই গোলগুলো যখন তৈরি করে দেওয়া হচ্ছে, আমরা যেন কেউই না ভাবি যে এটার টাইম পিরিয়ড শেষ হয়ে গেলে আমার কাজ শেষ। জি স্যার, এটা সাস্টেইন করতে হবে। সাস্টেইন করতে হবে, কারণ এটা অনবোর্ড করাটা হলো ইম্পর্টেন্ট। ইয়েস স্যার। অনবোর্ড করে দেওয়া হচ্ছে, এখন আপনি এটা কাজটা চালায় যেতে হবে। ওই টাইমটা হয়তো ওইটার ওই সেশনটা হয়তো কমপ্লিট হয়ে গেছে ইউএন এর কাজ হিসেবে, কিন্তু আমার দেশের কাজ তো শেষ হয় না। না, কাজে আমার এটা কন্টিনিউ, রোগ বালাই তো চলতেই থাকবে, আমার তো মেইনটেইন করতেই হবে, আমার তো কাজ করতে হবে এটা। ইয়েস স্যার। তো থ্যাংক ইউ সো মাচ স্যার, মানে খুবই জেনুইন এবং রিফ্লেক্টিভ একটা এক্সপিরিয়েন্স ছিল এই এপিসোডটা, এবং আমাদের জনগণের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু মেসেজিং দিয়ে গেছে। তো আপনি কি স্যার আমাদের অডিয়েন্সকে কিছু বলতে চান এপিসোডের শেষে, যে তাদের মধ্যে যদি তারা নিজেদের মধ্যে কিভাবে অ্যাওয়ারনেস রেজ করতে পারে এবং প্র্যাকটিস হিসেবে কিভাবে এগিয়ে নিতে পারে? আমার খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের সবার মনে রাখতে হবে, সেটা হতো ইউনিভার্সাল হেলথ কভারেজটা একটা মিশন, যেটা আমরা কান্ট্রি ও স্টেট লেভেল আমরা এটা দেখতে পাবো। কিন্তু আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদের স্বাস্থ্য সচেতনতা, আমরা কিভাবে একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। যেমন ধরুন, আমি একটা জিনিসে আমরা ডেফিনেটলি সবাই নাখোশ, সেটা নিয়ে কথা বলি, সেটা হলো আমাদের দেশের অনেক জায়গায় আছে অত্যন্ত নোংরা, অত্যন্ত দুর্গন্ধযুক্ত, একদম শহরের মাঝখানে। এগুলো কিন্তু ঠিক করে ফেলাটা সহজ, এবং এগুলোর জন্য বিভিন্ন ধরনের ডিজিজ ছড়াচ্ছে। তো আমাদের এই জিনিসটা করতে হবে যে আমাদের নিজেদের যত্নটা নিজেদের নিতে হবে, এটা খুব জরুরি। এই যত্ন নেওয়ার ফলে যেটা হবে সেটা হলো যে আমাদের যে স্বাস্থ্য সেবা নেওয়ার প্রয়োজনীয়তাটা কিছুটা কমে আসবে। হ্যাঁ, এটা আরেকটা আউটকাম, এবং তাতে করে আমাদের স্বাস্থ্যসেবা মোর অ্যাফোর্ডেবল হবে ফর দ্য কান্ট্রি। ওই কাজটা হতে পারে। তো আমি বলবো যে আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে যেন কাজটা ঠিকভাবে করি। একটা জিনিস না বললেই নয়, সেটা হলো যে আপনি যদি আজকে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের বাসার ক্লোজেট খুলে দেখি কতগুলো মেডিসিন আমার বাসায় এই মুহূর্তে আছে যেগুলো আমি কখনোই জীবনে ব্যবহার করব না, তাহলে আপনি কিনেছিলেন কেন? তার মানে আপনার ড্রাগ ব্যাপারটাকে এমনভাবে অ্যাড্রেস করতে হবে যে আমরা নিড অনুসারে যেন ড্রাগ পারচেজ করি, এবং ওটা সিস্টেমের একটা ব্যাপার আছে, সিস্টেম ওইভাবেই তৈরি হতে হবে। এবং যদি আমরা এটা করি দেখবে, কারণ আমাদের শুধু ড্রাগে আমাদের 65% অফ টোটাল হেলথ এক্সপেন্ডিচার 65% ডিউ টু ড্রাগ এক্সপেন্সেস।
তা আপনি কত এক্সপেন্স কমাতে পারেন যেই মেডিসিনটা আপনি আসলে না কিনলেও পারতেন। হ্যাঁ, তো এই ধরনের অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট আছে যেগুলো আমাদের যদি আমরা ব্যক্তিগত পর্যায়ে এগুলোকে অ্যাড্রেস করি তাহলে আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজের কাজগুলো করা সহজ হবে আমাদের সবার জন্য, আমাদের সরকারের জন্য। এটাই আমার মেইন মেসেজ। থ্যাংক ইউ স্যার আপনাকে। এবং দর্শক আপনারা তো শুনেই নিয়েছেন যে এটা শুধুমাত্র ডাক্তার কিংবা সরকারের দায়িত্ব না, আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে, সুস্থ থাকা, স্বাস্থ্যবান থাকা এবং নিজের স্বাস্থ্যকে সাস্টেইন করা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এত এনলাইটনিং কিছু আপনার এলিমেন্টস এবং আইডিয়াস এবং এডুকেশন, আসলে এডুকেশনটাই আমাদের দিয়েছেন আমাদেরকে এডুকেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ, আমি সত্যি আনন্দিত আপনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইটস মাই প্লেজার। তো দর্শক আপনাদের অবশ্যই ভালো লেগেছে আমি বুঝতে পারছি। আপনাদের যদি অন্য কিছু বলার থাকে, যদি এই ডিসকাশন সম্পর্কে কোনো কমেন্টস থাকে, কোনো মতামত থাকে, স্যারকে যদি আবারও আমাদের এপিসোডে আরও একটু ইলাবোরেট কোনো ডিসকাশনের জন্য চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে যাবেন, আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কী দেখতে চান এবং সেই সাথে কিছু রিয়াকশন রেখে যাবেন। তো কমেন্টের সাথে সাথে আমরা জানতে পারবো আপনারা আসলে কী বোঝাতে চাচ্ছেন এবং আমাদের থেকে কী চাচ্ছেন। ইয়োর শো, ইউ মেক দ্য ডিসিশন। থ্যাংক ইউ সো much.